তাহলে আমরা এখন বুঝলাম যে একটা ফিনাইট ডিউরেশন সিগন্যালকে কিভাবে জেট ট্রান্সফর্মে রূপান্তর করতে হয়। এক্সাম্পল, ফিনাইট ডিউরেশন সিগন্যাল। নাও আমরা একটা দেব আরওসি। আরওসি এখানে দেখো যে আমরা প্রিভিয়াসলি একটা পাওয়ার ফাংশনের জন্য অর্থাৎ n গ্রেটার দেন 0 or greater than equal or greater than 0 n এর ভ্যালুর জন্য সেটা আমরা আগেই তার জেড ট্রান্সফর্ম বের করে ফেলেছি, এবং সেটার জন্য ওই যে পাওয়ার ফাংশন যেটার জন্য কন্ডিশন আমরা জানি যে জেড ইজ গ্রেটার দেন এ হলেই কেবল তোমার হচ্ছে এই ফাংশনটা ডিফাইন হবে। তো আমরা যদি দেখি যে এটা কজাল সিকোয়েন্সের জন্য, আর এনটি কজাল ঠিক কজালের বিপরীত। যেমন এখানে n equal to 0 or greater than n এ x এর ভ্যালু হচ্ছে a to the power n, আর x এর ভ্যালু 0 যখন n এর ভ্যালু লেস দেন 0, তার মানে কি নেগেটিভ দিকে x এর নাই 0, আর এটার উল্টা যদি করতে চাই তাহলে x এর 0 হবে for n is equal or greater than 0। এটার জন্য হ্যাঁ তোমার x n equal to 0 হবে, বাট minus a to the power n for n is less than 0, মানে জাস্ট ঘরটা চেঞ্জ হয়েছে। এখানে কন্ডিশনটা, এখানে কন্ডিশন, এই কন্ডিশনটা এখানে গেছে, এই কন্ডিশনে গেছে। তার মানে কি হচ্ছে ইন্টিকজাল। আচ্ছা, ইন্টিকজালে হচ্ছে পজিটিভ দিকে থাকবে না ভ্যালু, মানে 0 অথবা 0 থেকে বড় হলে x এর ভ্যালু 0 নাই, ভ্যালু নাই। কিন্তু 0 থেকে নেগেটিভ দিকে যে কোনো ভ্যালুর জন্য n এর ভ্যালুর জন্য এটার ভ্যালু আছে -a to the power n। এইটাকে যদি x z এ রূপান্তরিত করতে চাই তাহলে এটার লোয়ার লিমিট কত হবে বলো তো একজন? এটা বিস্তৃতি হবে, তাহলে যেহেতু 0 থেকে ছোট তাহলে 0 পরের ঘরটা হলো -1, অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে ইনডেক্স যেহেতু, এবং এটা -2 পিছনে দিয়ে যেতে থাকবে। কত পর্যন্ত যাবে? −ইনফিনিটি। তাহলে এটা লোয়ার হচ্ছে -ইনফিনিটি আর হাইয়েস্ট হচ্ছে -1। তো সেক্ষেত্রে আমরা n এর লোয়ার লিমিট বসিয়ে দিলাম এবং হায়ার লিমিট বসিয়ে দিলাম, এরপরে তো যা আছে সব 0, সো এটা আমরা রাখবো না। এবং এখানকার x এর ভ্যালু যেটা, সেটা হলো -a to the power n z -1। এখানে একবারে অনেক লাইনে একবারে লিখছে, তো এটা একটু বুঝতে কঠিন হবে, বা মানে না, এখানে বোঝার জন্য একবারে না, এটা জাস্ট কমন নিছে, -n কমন নিছে, ব্রেকেটে ঢুকাই দিছে দুইটাকে একসাথে, যেহেতু উপরেও n -n, তাহলে ইচ্ছা করে একটু -n কমন নিয়েছে। তাহলে এখানে ছিল যদি ব্রেকেট ভাঙো, এই -1 রাখছে এখানে, তাহলে -এ হয়ে গেল প্লাস, -এ কি হয়ে গেল প্লাস, তার মানে a to the power n z to the power -n, মোটামুটি ঠিক আছে। তাহলে এখন এখানে আমার ইচ্ছা করে এখানে একটা -n আনবো, তাহলে -n যদি উভয় পক্ষে মাইনাস নিই, n এর উভয় পক্ষে যদি মাইনাস নিই, তাহলে এখানে -n, এখানে নতুন আরেকটা মাইনাস আসার কারণে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আমার উদ্দেশ্য হলো l equal to -n ধরবো, l equal to -n, তাহলে কত কত হবে? এখানে মাইনাস তো রয়েই গেল, কত হবে বলো? -n এর জায়গায় কি বসাবো? l, তাহলে l হবে ইনফিনিটি থেকে 1, l এর ভ্যালু
মাইনাস জেড, আচ্ছা এই -1 কে আমরা এখানে এল ধরতে পারি। এবার এটাকে এক্সপান্ড করো, এখন এত বড়টা না লিখে এটাকে মনে মনে এই বড়র ভিতরটুকু এ ধরো। ইনফিনিটি তাহলে একটা মাইনাস তো থাকবেই, 1 পর্যন্ত। তাহলে এন এর ভ্যালু 1 থেকে শুরু হবে এখন, তাই না? পজিটিভ 1 থেকে ইনফিনিটি থেকে দিকে যাবে, সমস্যা নাই এটা। তাহলে মানে এ, আমরা এ ধরছি, ভিতরের ভিতর এ ধরছি, তাহলে কি হবে এ, তারপর এ লেভেল বাড়তে থাকবে। এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন এখান থেকে একটা এ কমন নাও, প্রত্যেকটা থেকে এ কমন নিলে এক এক পাওয়ার করে করতে থাকবে। 1 প্লাস এ, তারপর হবে প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব, এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা এই ধারার যোগফল 1 প্লাস এ প্লাস এ স্কয়ার এই ধারার যোগফল আমি প্লাস এ স্কয়ার আগেও বলেছিলাম, এই ধারার যোগফল কত হবে? প্লাস এ কিউব বলো এই ধারার যোগফল ইনফিনিটি। কে বলতে পারে এই ধারার যোগফল কত হবে? ইনফিনিটি ধারার অনন্ত ধারার যোগফল হবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1। তাহলে এই ধারার ভিতরের যে ধারাটা, এই ধারাটার পরিবর্তে লেখা যায় 1 ডিভাইডেড বাই So 1 to infinity summation of সামেশন অফ স্যার ওই যে a বাই 1 প্লাস r টু দি পাওয়ার ওই যে n, ওই সূত্রটা। না না, এখানে 1 প্লাস এ প্লাস এ স্কয়ার এ কিউব আপ টু ইনফিনিটি ডটেড লাইন আছে। এই ধারাটা যদি ইনফিনিটি পর্যন্ত যায়, এই ইনফিনিটি ধারার সমষ্টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1, যদি a লেস দ্যান 1 হয়। a টু দি পাওয়ার n। তো এখানে a এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 1 এই শর্ত মতে। এখন তুমি যদি এর জায়গায় a ইনভার্স z বসিয়ে দাও, এর জায়গায় হ্যাঁ এর জায়গায় যাকে আমি ধরছিলাম a ইনভার্স z, এখানেও a ইনভার্স z বসাবা, এখানেও a ইনভার্স z বসাবা, এখানেও a ইনভার্স z বসাবা। বসাইলে is after some calculation you will get this function z divided by z। স্যার এখানে a তো বলতে আমরা ওই রেশিওটাকে বুঝতেছি। কোনটা? না না না, ওটা ম্যাকলরিনের ধারা n সংখ্যক হলে, এটা যদি ইনফিনিটি, একটা হলো ইনফিনিটি ধারা, অনন্ত ধারা, এখানে রেশিও কাজ করবে না, এখানে n সংখ্যক পদের যোগফল না, এখানে ইনফিনিটি পদের যোগফল। তো ইনফিনিটি 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 পর্যন্ত যোগফল হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস a। সো এখানে n আসবেই না কোনোভাবে। তো z ডিভাইডেড বাই z মাইনাস a, তো এখানে তুমি যদি এর পরিবর্তে a ইনভার্স z টাকে বসাও,
তাহলে এই কাটাকাটি করার পরে ইনভার্সটাকে যদি বাদ দাও 1/a করো, লসাগু করো, তাহলে z ডিভাইডেড বাই z মাইনাস a পাবে। এবং এখানে তুমি পাবে z ইজ লেস দেন a। কিভাবে এইটা শুধু একটু দেখাচ্ছি যে আমাদের এই ফুল সমান্তর ধারাটা লেখা, সরি, এই ধারাটার যোগফল লেখা যাবে যদি এই কন্ডিশনটা ফলো করে a লেস দেন 1 হয়। আচ্ছা, এর জায়গায় কি ছিল বলো? এর জায়গায় ছিল a টু দি পাওয়ার -1 z, এটা ছিল না? তার মানে এটার মড দিয়ে 1 দিতে হবে। এখন তুমি যদি a ইনভার্স 1/a করো, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে আসতেছে তোমার z ইজ লেস দেন a। এবং তাই হচ্ছে z ইজ লেস দেন a। এখন এখানে এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে করতেছে। বাকি আমাদের আগের স্লাইডটা একটু যেতে হবে। এখানে the values of z, what is this, এটা আমরা দেখে রাখলাম। এখন ROC সিগনিফিকেন্স বলবো। তার আগে the ROC সংজ্ঞাটা বা ডেফিনেশনটা আবার জানা দরকার। The values of z for which xz is finite are known as region of convergence। তাহলে এটার বাংলা কি হলো? The values of z for which xz is finite, এটার বাংলা কি তাহলে? কেউ বলতে পারো এটা বাংলা কি? এই লাইনটার বাংলা কি হলো? এই পর্যন্ত বাংলাটা কি? স্যার z এর যেসব ভ্যালুর জন্য xz হচ্ছে মানে সীমিত। মানে ফিনাইট মানে নির্দিষ্ট বা ডেফিনিট, এখান থেকে ফিনিট, ফিনিট মানে লিমিটের মধ্যে থাকবে বা নির্দিষ্ট করা যাবে বা সংজ্ঞায়িত, ম্যাথের ভাষায় বলে সংজ্ঞায়িত। আমরা যে ফাংশনের ডোম এবং রেঞ্জ করেছি ওই টাইপের মতো, যে জেটের যে সমস্ত এই যে ফাংশনের এক্স জেড থেকে আমরা একটা ফাংশন বা জেড ট্রান্সফর্ম ধরে একটা ফাংশন, the values of z, মানে এখানে xz এর একটা নির্দিষ্ট মান থাকবে, xz এর একটা নির্দিষ্ট মান থাকবে, z এর যে সমস্ত ভ্যালুর জন্য, তাই না? z এর ভ্যালুর জন্য xz এর একটা নির্দিষ্ট মান থাকবে। হ্যাঁ, যে সমস্ত ভ্যালুর জন্য the values for z, যে সমস্ত ভ্যালুর জন্য z এর ভ্যালুর জন্য x জেডটা ফিনাইট সংজ্ঞায়িত ভ্যালু থাকবে, সেই সমস্ত জেড গুলাকে বলা হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। এখন এখানে একটা ভালো করে খেয়াল করো যে প্রত্যেকটা ফাংশন যখন আমরা যোগ করেছি মানে বা ইয়ে করেছি, তার একটা স্পেসিফিক কন্ডিশন আছে। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে জেড এর ভ্যালু, তাহলে কেবল এই ফাংশনটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, আদারওয়াইজ এই ফাংশনটাকে, এই ইনফিনিটি ফাংশনটাকে যোগ করা যায় না। ইনফিনিটি ফাংশনটাকে যোগ করা যায় একমাত্র, তার মানে এই ফাংশনটা z এর যে সকল ভ্যালুর জন্য xz একটা বাউন্ডেড থাকবে, 1 এর চাইতে z এর 1 এর চাইতে যদি বড় হয়, তাহলেই কেবল এই ফাংশনটা ভ্যালু আসবে। তাছাড়া এই ফাংশনটাকে ভ্যালুতে নিয়ে আসা যাবে না, ফিনাইটে নিয়ে আসা যাবে না, ইনফিনিটির দিকে চলে যাবে, আদারওয়াইজ ইনফিনিটির দিকে যাবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ওই জেড এর ভ্যালুগুলোকে বলা হয় রিজিয়ন অফ কনভার্জেন্স। একইভাবে এখানেও আমরা যখন এক্স জেড বের করেছি,
তখন ছিল z ডিভাইডেড বাই z মাইনাস a, এবং এখানে তার ভ্যালুগুলা এর চাইতে কি হইতে হবে, বড় হইতে হবে। এখানে যা থাকবে তার চাইতে z এর ভ্যালু বড় হইতে হবে, তাহলেই কেবল এই ফাংশনটা নির্দিষ্ট ফিনাইট হবে। একই সাথে র্যাম্প ফাংশনও তাই। তো এটার ক্ষেত্রেও এই ভ্যালুটা বা এই ফাংশনটা ফিনাইট হবে যদি z ইকুয়াল টু 1 এর চাইতে বড় হয় যে সমস্ত ভ্যালুর জন্য। এখন we know that z is a complex plan. z হচ্ছে একটা কমপ্লেক্স সমতল, মানে আমরা আগেই বলেছি z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। সুতরাং তার একটা মানে z এর যে সেটগুলা হবে, ভ্যালুগুলা নিশ্চয়ই একটা কমপ্লেক্স প্ল্যানের ভিতরে আসতে হবে, বিকজ প্রত্যেকটা ভ্যালুর একটা রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট আছে। তো z ইকুয়াল টু x প্লাস iy, তার মানে এখানে আচ্ছা এটাকে যদি মড করি তখন দুই পাশে মড করতে হবে এবং গ্রেটার দেন 1। এটাকে যদি তুমি মড করো তাহলে আমরা আগে কমপ্লেক্স নাম্বার আমরা দেখছি যে এটার ভ্যালু বের করার জন্য তোমার কি হয়, মড বের করার জন্য আমরা দেখছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট গ্রেটার দেন 1। তাহলে এটাকে যদি আমি বর্গ করে দেই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার, উভয় পাশে বর্গ করে দেব। এটা কিসের সমীকরণ বলতে পারবা কেউ? তাহলে শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে। হ্যাঁ, এবং 1 স্কয়ার সাথে বড় হতে হবে। এটা হলো একটা বৃত্তের সমীকরণ দাঁড়াইছে। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r আর স্কয়ার। ওই যে তার মানে রেডিয়াস বৃত্তের অফ 1, সমীকরণ। হ্যাঁ রেডিয়াস অফ 1 যদি হয় তার মানে এই রিজিয়নটা হচ্ছে যেহেতু গ্রেটার তাহলে বাইরের দিকে হবে। সো 1 রেডিয়াসের জেট প্ল্যানের 1 রেডিয়াসের বাইরে যে কোনো জেড নেই, আমি এদিকে নেই এদিকে নেই এদিকে নেই, যে কোনো বাইরে নেই, সব ভ্যালুর জন্য এই ফাংশনটা ফিনাইট ভ্যালু থাকবে। বাট যদি এই 1 এর ভিতরে নেই, রিজিয়নটা 1 এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিলাম বা যে কোনো একটা ভ্যালু নিলাম, সেটার জন্য অসংজ্ঞায়িত আসবে, এই যে ভিতরে নেওয়া যাবে না। এই যে বাইরের রিজিয়নটাকে বলা হচ্ছে রিজিয়ন অফ কনভারজেন্স। এই তো মানে তোমার কনভার্স করবে, মানে এই জায়গাটায় ভ্যালুটা লিমিটের ভিতরে থাকবে আর এই ভিতরে কনভার্স করবে না, আলটিমেটলি অসংজ্ঞায়িত, মানে যেখানে কনভার্স করা না মানে সেখানে ম্যাথমেটিক্যাল গোলযোগ আছে, সব জায়গায় গোলযোগ আছে। ম্যাথমেটিক্স মানে এই যে তোমার সবসময় সমাধান আসবে তাও না। সো এখানে সমাধান করতে পারে নাই যে জেড এর ভ্যালু যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে এই ফাংশনটার ভ্যালু কি হবে সেটা বলা যায় না। সো এই এরিয়াটুকু বাদ দিতে হবে। এটা সলভ করতে পারে না এখন, এখানে ভ্যালুটা কি হবে। তো আমরা ফাংশন বলতেই বুঝবো না যে সব জায়গায় সে সংজ্ঞায়িত বা তার জন্য ভ্যালু পাবো। কোনো কোনো ক্রিটিক্যাল পয়েন্ট আছে যে পয়েন্টে তার ভ্যালু অসংজ্ঞায়িত। ম্যাথ যারা সায়েন্টিস্ট আছে তারা সেটা ব্যাখ্যা করতে পারে নাই সেখানে কি হবে, যেরকম আমরা কেমিস্ট্রিতে করি যে সীমাবদ্ধতা। তো এটাই হলো তোমার রিজিয়ন অফ কনভার্স। আবার আমরা যে পরের স্লাইডে করলাম যে তাহলে এটা আরওসিটা তাহলে বুঝলাম যে আরওসিটি কি, তারপর বুঝবো যে আরওসিটা সিগনিফিকেন্স কেন দরকার, তাৎপর্য কি। Significance of ROC
দ্য টু, এখানে ভালো করে খেয়াল করো যে কি বলতে যাচ্ছে, দ্য টু সিকোয়েন্স হ্যাভ সেম এক্সিট। খেয়াল করে দেখো, এটা কজাল সিকোয়েন্সের এক্সিট। একটা পাওয়ার ফাংশন, এই যে একটা পাওয়ার ফাংশন কজাল সিকোয়েন্স, এটাও পাওয়ার ফাংশন, বাট এটা হলো এন্টি কজাল, মানে কজালের ঠিক বিপরীত। একটা কজাল সিকোয়েন্সের আলটিমেট ট্রান্সফর্ম ভার্সন আর একটা এন্টি কজালের ট্রান্সফর্ম ভার্সন, ফাংশন দুটো একই দেখতে। এখন তাদেরকে তাহলে আইডেন্টিফাই করা যাবে কি দিয়ে? আইডেন্টিফাই করা যাবে এই আরওসি দিয়ে। এটার আরওসি যা, এটার আরওসি তার কি উল্টা না, বলো? বিপরীত। হ্যাঁ, সিগন্যাল তো ভিন্ন ভিন্ন জি দিয়ে। স্যার, উল্টা, একটা উল্টা। কজাল সিকোয়েন্স a টু দি পাওয়ার n আর এন্টি কজাল হলো মাইনাস আগে তারপরে a টু দি পাওয়ার n। সিগন্যাল দুটো ভিন্ন, কিন্তু পেয়েছো ট্রান্সফর্ম ভার্সন, পেয়েছো কি ইকুয়াল। ইকুয়াল পেয়েছো না, ট্রান্সফর্ম ভার্সন ইকুয়াল পেয়েছো। তাহলে যখন আবার এক্সিট থেকে তুমি ব্যাক করবা, কোন সিকোয়েন্সে যাবা, কোনটা হবে, সেটা নির্দেশনা কিভাবে পাবে? তাহলে এই আরওসি থেকে পাবো। হ্যাঁ, তার মানে এক্সিট কে প্রকাশ করার জন্য আরওসি মাস্ট। একই সাথে তার ফাংশন, একই সাথে তার লিমিট, যে যেটার ভ্যালু কতর মধ্যে থাকতে হবে বা কত হইতে হবে, এটা একটা লিমিটিং ভ্যালু দেওয়া থাকতে হবে, তাহলেই কেবল পূর্ণতা প্রকাশ পাবে। তার মানে এক্সিট পরিপূর্ণভাবে প্রকাশ পাবে যে হ্যাঁ এটা হলো এন্টিকজালের এক্সিট, এই হলো ফাংশন, এই হলো আরওসি, এটা হলো ফাংশন, একটা হলো আরওসি। তার মানে একই সাথে ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম যতই কাজ করো, ট্রান্সফর্ম করো, প্রত্যেকটার সাথে দুইটা পার্ট থাকবে, একটা হলো ফাংশন আর একটা থাকবে হচ্ছে তার আরওসি। এই দুইটা মিলে হচ্ছে তার পূর্ণাঙ্গ ট্রান্সফর্ম। কারণ ওই যে বললাম যে আরওসিটা, এই একটা উদাহরণের সাহায্যে বুঝায় দেওয়া হলো যে ইনপুট ভিন্ন, এক্সএন ভিন্ন, কিন্তু এক্সজেড ট্রান্সফর্ম হওয়ার পরে একই আসতেছে। অনেকটা অ্যালাইজিং এর মতো ঘটনা, অ্যালাইজিং এর মতো ঘটনা। তাহলে আইডেন্টিফাই করা যাচ্ছে না যদি ফাংশন দেখে, শুধু ফাংশন দেখে যে এটা কি a টু দি পাওয়ার n থেকে আসছে না মাইনাস a টু দি পাওয়ার n থেকে আসছে। তো দুইটা ট্রান্সফর্ম একই রেজাল্ট দেয়, কিন্তু আরওসি ভিন্ন ভিন্ন রেজাল্ট দিচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে একটা যে ট্রান্সফর্ম পরিপূর্ণ। এই জন্য বলছে যে উইদাউট আরওসি উই ক্যান নট ডিটারমাইন দ্য সিকোয়েন্স। আমরা বলতে পারি না যে কোন সিকোয়েন্স থেকে এটা, সিকোয়েন্সটা ডিটারমাইন করতে পারি না এই ফাংশন দেখে যে কিভাবে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আসছে। তো আমরা দেখেছি যে জেনারেলি ফর কজাল সিকোয়েন্সের জন্য এক্সটেরিয়র অফ সার্কেল হ্যাভিং রেডিয়াস a and for anticausal sequence it is interior of the circle. এটা হলো সার্কেলের ভিতরে আর একটা হলো সার্কেলের বাইরে। এটা যে সার্কেলের বাইরে, এটা কি এখান থেকে ডিফাইন করা যাবে? এটা সার্কেলের ভিতরে কিভাবে ডিফাইন করবা, এই কথাটা যদি আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে, কিভাবে বুঝলা যে এইটা দেখে এক্সটেরিয়র অফ আর এটা হলো ইন্টেরিয়র অফ সার্কেল? বিকজ তুমি যদি এটাকে জেডটাকে ভাঙাও তাহলে পাবা হচ্ছে, এবং মড বের করো ওইটা আগের মতো রুট ওভার পাবা, রুট ওভারকে যদি বর্গ করে দাও তাহলে পাবা a স্কয়ার। তাহলে বড় এর চাইতে এই অংশটা বড়, তার মানে কি বুঝলা? জেড প্লেনে একটা সার্কেল ড্র করো যেটা রেডিয়াস হচ্ছে a, রেডিয়াসের বাইরে, বাইরে এক্স স্কয়ার এদিকে বাইরে, আর ইন্টেরিয়র এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এখন এই চিহ্নটাই তোমার চেঞ্জ করে দিলাম মনে করো। এখন কি হবে, এটা ছোট হবে, এই অংশটা কি হবে বলো? স্কয়ার এটা ছোট, মানে রেডিয়াস অফ a এর চেয়ে ছোট, তার মানে রেডিয়াসের ভিতরে পড়বে, ভিতরে এই এরিয়া। তার মানে একটা হলো ইন্টেরিয়র।
ইন্টেরিয়র, একটা হলো এক্সটেরিয়র। তো এই জন্য বলছে যে এন্টি কজালের ক্ষেত্রে ইন্টেরিয়র আমরা এভাবে মনে রাখি, এন্টি ইন্টেরিয়র। তবে এন্টি কজালের ক্ষেত্রে সার্কেলের ভিতরে পড়বে এ রেডিয়াস সার্কেলের, আর সার্কেলের বাইরে চলে যাবে আরো সি। তো এই হচ্ছে ফ্যাক্টর। প্রপার্টিস করে মোটামুটি আজকে ছেড়ে দিব। তো এখানে প্রপার্টিস হচ্ছে যে এটা হোমোজেনিয়াস সলিউশন কে মেইনটেইন করে, দেখো, বা হোমোজেনিয়াস প্রপার্টিসটাকে ফলো করে। যেমন একটা এক্সএন কে এ দিয়ে গুণ করলা বা a1 দিয়ে এমপ্লিফাই করলা, আরেকটা সিকোয়েন্স কে তুমি a2 পরিমাণ এমপ্লিফাই করলা, বাড়াইলা, তার অ্যামপ্লিটিউড গুলাকে আলাদা, এই টোটাল সিগন্যালটাকে একত্রে করে আবার যেটা না নিয়ে এটা আলাদা আলাদা করে করা যায়। যে তুমি xn এর x1 এর xz এ নিতে পারবা, এবং সেটাকে a দিয়ে গুণ করলে a2 xz, x2 কে আলাদা করে তুমি জেটে কনভার্ট করো, জেট ট্রান্সফর্মে, এবং তাকে আলাদা, এবং সেটা ওই ও যেভাবে গুণ এবং যোগ আকার আছে সেভাবে তুমি সাজাও, তাহলে এটা জেট ট্রান্সফর্ম, এটা জেট ট্রান্সফর্ম, তোমার একই রেজাল্ট দিবে। সুতরাং এটা রেজাল্টটা আমার অনেক শর্টকাটে চলে আসলো। এখন একটা যদি তোমার এক্সেন মনে করো তোমার জানা আছে, এক্সেন এর লেট এক্সেন, সেটা ফিনাইট ডিউরেশন সিগন্যাল হতে পারে, সেটা একটা ফাংশন সিগন্যাল, ফাংশনাল সিগন্যাল হতে পারে, বা এলিমেন্টারি সিগন্যাল হতে পারে। তা আমি যে কোনো ভাবে হোক পারি এক্সজেটে কনভার্ট করে। এখন যদি বলে যে এই সিগন্যালটারে 2 গজ শিফটেড অবস্থায় কি হবে, বা 1 গজ শিফটেড অবস্থায়, তখন আমি কি করব, ওই যে এক্সএন যা পাইছি সেটার সাথে জাস্ট যে ফাংশনটা পাইছি সেটার সাথে জেড কত গজ শিফটেড হয়েছে, 1 গজ শিফটেড হয়েছে, তাহলে -1। যদি 2 গজ শিফট হয় এভাবে জেড মাইনাস কে, তার মানে শিফটিংটার আর সিগন্যালের নতুন করে জেড ট্রান্সফর্ম বের করতে হচ্ছে না। ইট ইজ কল্ড শিফটিং প্রপার্টিস। একটা গুরুত্বপূর্ণ, এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত থাকবে আজকে।